আচ্ছা, সকলে স্ক্রিন দেখতে পাচ্ছ? ঠিক আছে, চলো আজকে আরআরবি, এনটিপিসি অর্থাৎ রেলওয়ে অর্থাৎ আদার্স এই টপিকটা থেকে অন্য এক্সামও এসে থাকে, সরকারি এক্সাম। ঠিক আছে, টপিকটা ফর রাখতে পারো সকলে। নিউটনের গতিসূত্র সম্পর্কিত আলোচনা করেছিলাম আগের ক্লাসে অর্থাৎ কালকেই। সেক্ষেত্রে আজকে আলোচনার বিষয়বস্তু একটু আলাদা, যেটা নিউটনের গতিসূত্র সম্পর্কিত। ঠিক আছে, কয়েকটা প্রশ্ন নিয়ে এসে হাজির হয়েছে, প্র্যাকটিস করার জন্য দেওয়া হবে প্রশ্ন সেট। ঠিক আছে, যারা ক্লাস করার উদ্দেশ্যে জয়েন হয়েছো থাকো, ঠিক আছে, আদার্স নয়। আগের ক্লাসে নিউটনের গতিসূত্র টপিকটা থেকে আলোচনার সময় কে কে ছিলে এখানে? আমাদের পেড গ্রুপের ছিলে কে কে? কে কে ছিলেন? হুম হুম। আচ্ছা, নিউটনের কতগুলো আইন আছে? নিউটন তিনটা আইন। নিউটনের কতগুলো আইন আছে? তিনটে, তাই তো? আগের ক্লাসে সব আলোচনা হয়েছে না? দেখো, প্রথম আইন যেটা, এই প্রথম আইনকে জড়তার আইন বলা হয়। তাই নিউটনের প্রথম আইনকে কি বলা হচ্ছে? জড়তার আইন। ঠিক আছে, এটি যে কোনো বস্তুর গতি পরিবর্তনের জন্য একটা বাহ্যিক বল প্রযোজ্য হয়ে থাকে। এক্ষেত্রে যদি কোনো বস্তু স্থির থাকে, এটা প্রথম বলছি, প্রথম আইন বা প্রথম সূত্র যেটি আগেই বলেছিলাম আগের ক্লাসে, যদি কোনো বস্তু স্থির থাকে তাহলে এটি চিরকাল স্থির থাকবে, আর যদি এটি চলমান হয় তাহলে এটি চিরকালই সমবেগে চলতে থাকবে, যদি না বাহ্যিক বল তাকে প্রয়োগ করছে, বাহ্যিক বল প্রয়োগ না করা হওয়া পর্যন্ত। ঠিক আছে, যেমন একটা উদাহরণ এখানে দেয়া আছে সুন্দরভাবে। তোমরা আশা করছি সকলে বাসে চেপেছো, এটা অনুভব করেছো। ঠিক আছে, একটা চলন্ত গাড়ি হঠাৎ ব্রেক করছে, যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়ছে, সকলে অনুভব করেছো, তাই তো? সেক্ষেত্রে এটা হচ্ছে প্রথম সূত্রের মধ্যে পড়ছে, প্রথম আইন। দ্বিতীয় যেটা, এই আইনটিকে বস্তুতে বলের কার্যকারিতাকে বোঝায়। ঠিক আছে, অর্থাৎ এটি যে কোনো বস্তুর উপর প্রয়োগকৃত বল বস্তুর ভর এবং তার সৃষ্ট ত্বরণের গুণফলে। ঠিক আছে, যেখানে একটা এফ সমান এম গণিতে দেয়া আছে আর কি। এখানে এফ হচ্ছে বল, ঠিক আছে, নিউটন, আর এম হচ্ছে ভর কেজি, আর এ হচ্ছে ত্বরণ। উদাহরণসহ যদি আমরা দেখি, একটি ফুটবল খেলোয়াড় যখন বলকে লাথি দেয়, ফুটবল খেলোয়াড় আশা করছি এখানে অনেকে আছো, তাই তো? কে কে আছো? একটি ফুটবল খেলোয়াড় যখন বলকে লাথি দেয়, তখন বলের যে গতিবেগ বৃদ্ধি পায়, তো তাই তো? কারণটা কি? এটা বাহ্যিক বল প্রয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে বলের গতিবেগটা বৃদ্ধি পাচ্ছে। এটা আমরা ধরে নিতে পারি নিউটনের দ্বিতীয় গতিসূত্র হিসাবে। তৃতীয় আইন আগের ক্লাসে সম্পূর্ণ আলোচনা হয়েছে, টাচ করে যাচ্ছি, যেটা প্র্যাকটিস সেটের মতো। তৃতীয় আইনটি হচ্ছে ক্রিয়া ও প্রতিক্রিয়া সম্পর্কিত। ঠিক আছে, এটি প্রত্যেক ক্রিয়ার একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, একটা পপুলার। ঠিক আছে, উদাহরণ যদি আমরা দেখি, রকেট উৎক্ষেপণ যখন গ্যাস নিচের দিকে নির্গত হয় তখন রকেট উপর দিকে ওঠে। ঠিক আছে, এটা তৃতীয় সূত্রের মধ্যে পড়ছে। গুরুত্বপূর্ণ কয়েকটা তথ্য নোট নোট করে নাও। ঠিক আছে, ক্লাসের মূল পয়েন্ট, কালকে যে ক্লাসগুলো দিয়েছিলি মূল তথ্যই দিয়েছিলাম আর কি। ঠিক আছে, এসএসসি জিডি সমস্ত কালকের ক্লাসগুলোর তথ্য দেওয়া ছিল, আজকের ক্লাসে সেম। গুরুত্বপূর্ণ তথ্য যেটা বল, জড়তা, ত্বরণ, এগুলো নোট করবে।
ঠিক আছে? নিউটনীয় গতি সম্পর্কিত বাস্তব যে উদাহরণ, একটি কাচের ওপর রাখা গ্লাসে ধাক্কা দিলে গ্লাস পড়ে যায়। ঠিক আছে? বাস্তব যে উদাহরণগুলো নিউটনের গতি সম্পর্কিত এগুলো। চলন্ত বাস হঠাৎ থেমে গেলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে। ভারী পাথরকে ধাক্কা দিলে সেটি সহজে সরানো যায় না। ঠিক আছে? ভারী পাথরকে ধাক্কা দিলে সেটি সহজে সরানো যায় না। যায় কি? আবার চলো, মূল ফ্যাক্ট হচ্ছে এটাই, মক টেস্ট নেওয়ার কথা ছিল। কালকে ক্লাস হয়েছিল নিউটনের। নিউটনের প্রথম আইনকে কি বলা হয়? আর কি বলা হয়? তাড়াতাড়ি উত্তর দেবে সকলে। চলো উত্তর দাও একে একে। জড়তার আইন, তাই তো? জড়তার আইন সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। নিউটনের দ্বিতীয় আইনের গাণিতিক সূত্রটা বলো। নিউটনের তৃতীয় আইন কি বোঝায়? ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কয়ার। বস্তুর ওপর বাহ্যিক বল না থাকলে তা কি করবে? চলতে থাকবে, স্থির থাকবে। ও চলতে থাকবে, স্থির থাকবে, উপরোক্ত দুটোই হতে পারে। অপশন গ সঠিক অ্যান্সার। পরবর্তী, নিউটনের তৃতীয় আইনের বাস্তব উদাহরণ কোনটি? রকেট স্কুপের রাইট অ্যান্সার। বল এবং ত্বরণের সম্পর্ক কিরকম? সমানুপাতিক। সমানুপাতিক, সমানুপাতিক। পরবর্তী, আটের দাগের, নিউটনের কোন আইনে বলের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা হয়েছে? না, না, না। দ্বিতীয় আইন। নয়ের দাগের, কোনো বস্তু চলতে শুরু করে কেন? প্রতি নিউটন বলের মান কি? 1 কেজি। হ্যাঁ, চলো। পরবর্তী উত্তরগুলো দাও তোমরা। একটি গাড়ি চলন্ত অবস্থায় যাই জানা থাকবে একে একে বলবে, উত্তর দেবেন। এখানে বলা হয়েছে যে একটি গাড়ি চলন্ত অবস্থায় হঠাৎ ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে যায়, এটি কোন আইনের উদাহরণ? প্রথম। সকল গাড়ি একই উত্তর তো? সকলে একই অ্যান্সার, প্রথম। কালকে কয়েকটা কোশ্চেন এরকম কনফিউজ হয়ে গেল, তোমাদের মনে আছে? কালকে যারা ক্লাস করেছিলে। চলন্ত গাড়ি
চলন্ত গাড়ি হঠাৎ ঝুঁকে ব্রেক মারলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে। এটি গতির জড়তার উদাহরণ। কি? এটা গতির জড়তার উদাহরণ। তাহলে গতির জড়তা কোথায় আছে? কোন আইনে আছে? গতির জড়তা, গতির জড়তা চলন্ত গাড়িতে থাকা যাত্রীরাও গাড়ির সঙ্গে একে গতিপ্রাপ্ত হয়, তাই তো? চলন্ত গাড়িতে যে যাত্রীরা থাকে একেই সঙ্গে তো গতিপ্রাপ্ত হয়। অর্থাৎ হঠাৎ যদি ব্রেক কষে গাড়ির নিচের যে অংশ স্থির হয়ে যায়, তাই তো? কিন্তু উপরের অংশ গতি জড়তার কারণে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যায়। ঠিক আছে? যাত্রীরা তাদের গতিজাড্ডা ছিল। যাত্রীরা তাদের গতিজড্ডা ছিল। তাই তারা তাদের অবস্থার পরিবর্তনের বিরোধী করছে। ঠিক আছে? এটা মাথায় রাখবে জিনিসটা, ব্যাপারটা। তাহলে নিউটনের এখানে ১ম সূত্র, যেখানে বলা হয়েছে নিউটনের ১ম সূত্র। ঠিক আছে? যে তাহলে নিউটনের ১ম সূত্র যারা বলেছো এবং গতিজটা সঠিক অ্যান্সার। যেমন আমরা একটা প্রশ্ন দেখতে পারি, যেখানে প্রশ্নটা এসেছিল এমপি। ঠিক আছে? মেমোরি বেসড এক্সামে যেখানে প্রশ্ন ছিল যে চলন্ত বাসে থাকা কোনো চলন্ত বাসে থাকা কোনো যাত্রী বাসটি হঠাৎ থামলে সামনের দিকে তো ঝুঁকে পড়েন। নিচের কোন সূত্র দ্বারা এটি ব্যাখ্যা করা হয়? নিউটনের ১ম, ২য়, ৩য়, ১ম সূত্র। ঠিক আছে? অর্থাৎ তাহলে এ থেকে আমরা উপলব্ধ করতে পারি যে এই ধরনের প্রশ্ন পরীক্ষায় থাকতে পারে। ক্লিয়ার? আচ্ছা, যখন একটা চলমান গাড়ি হঠাৎ থামে যখন একটা চলমান গাড়ি হঠাৎ থামে যাত্রীরা কিসের কারণে সামনের দিকে ঝুঁকে পড়ে? অপকেন্দ্রীয় বলের দ্বারা, স্থিতিজাড্ডা, গতিজাড্ডা না দিকের জাড্ডা? গতিজাড্ডা। আচ্ছা, যে গতিজাড্ডা আমি যে একটু আগে বললাম অপকেন্দ্রিক বল, এটা ফের কি? অপকেন্দ্রিক বল যেটা, যখন কোনো দেহ বা বস্তু যখন কোনো দেহ বা বস্তু তার প্রাকৃতিক সরলরেখার পথে ফিরে আসার প্রবণতার কারণে প্রকৃতপক্ষে একটা বৃত্তাকার পথ ধরে চলতে থাকে, তখন এই বলটি উৎপন্ন হয়। ঠিক আছে? এটি মূলত ব্যাসার্ধ বরাবর অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে দূরে কাজ করে থাকে সবসময়। ঠিক আছে? এটা মাথায় রাখবে। পরের প্রশ্নটা দেখো, রকেট উড়ান কোন আইনের ভিত্তিতে হয়? রকেট উড়ান। কি বলতিস? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, একটা ছবি ছবি থাকলে আরো ভালো বোঝানো যেত অপকেন্দ্র বল যেটা। মানে এটা একটা অপকেন্দ্র বল, এখান থেকে একটা প্রশ্ন এসেছিল সিজিএল এক্সামে, ও এসএসসি সিজিএল, যেখানে প্রশ্ন ছিল যে বৃত্তের কেন্দ্র থেকে দূরে নির্দেশিত একটা বৃত্তে ভ্রমণকারী বস্তু দ্বারা অনুভূত বলকে কি বলা হয়? মহাকর্ষীয় বল, অপকেন্দ্র বল না চৌম্বক বল না অভিকেন্দ্র বল? কেন? বৃত্তের কেন্দ্র থেকে দূরে নির্দেশিত একটি বৃত্তে ভ্রমণকারী বস্তু দ্বারা অনুভূত বল। অপকেন্দ্র তো বললাম, একটু আগে বললি। মানে যে বল একটি বস্তুকে ঘূর্ণনের অক্ষ থেকে, ঠিক আছে, যে বল একটি বস্তুকে ঘূর্ণনের অক্ষ থেকে দূরে ঠেলে দেয় তাকে অপকেন্দ্র বল বলে। এটা মাথায় রাখতে হবে আমাদের। এমন ধরনের আরো প্রশ্ন এসেছিল, যেমন ধরো এসএসসি জিডি এক্সামে একটা আধানযুক্ত বস্তু অন্য আধানযুক্ত বস্তু বা আধানবিহীন বস্তুর উপর নিচের কোন বল প্রয়োগ করে? এসএসসি জিডি 2021 সালের শিফট নম্বর 1।
একটি আধানযুক্ত বস্তু অন্য আধানযুক্ত বস্তু বা আধানবিহীন বস্তুর ওপর নিচের কোন বল প্রয়োগ করে? পেশি বল, অপকেন্দ্র বল, নাকি স্থির তাড়িতিক বল, কেন্দ্রমুখী বল? ওই একই বল যেটা বলেছিলাম, বলগুলো কয়েকটা বলেছিলাম না, এই বল থেকে থাকে প্রশ্নগুলো, তাই বলছি, ক্লিয়ার করেছি ব্যাপারটা। হ্যাঁ, বলে দেবো। দেখো, এই প্রশ্নের উত্তর হচ্ছে স্থির তাড়িতিক বল। ঠিক আছে, স্থির তাড়িতিক বল। স্থির তাড়িতিক বল যে দুটি আধানের মধ্যবর্তী বল। ঠিক আছে, এটি একটা কেন্দ্রীয় বল, এটাকে আমরা কেন্দ্রীয় বল বলি। কারণ বলি, এটি দুটি আধানের কেন্দ্র সংযোগকারী রেখা বরাবর কাজ করে থাকে, এই জন্য বলি। ঠিক আছে, এটি কখনো কখনো কুলম্বিয়ান বা বৈদ্যুতিক শক্তি হিসাবে পরিচিত হয়ে থাকে। যেমন বজ্রপাত, বজ্রপাত দৈনন্দিন জীবনে স্থির তারিখ বলের একটা উদাহরণ, বজ্রপাত। ঠিক আছে, বজ্রপাতও কিন্তু একটা দৈনন্দিন জীবনে স্থির তাড়িতিক বলের একটা উদাহরণ। যখন আমাদের পেশি, যেমন ধরো বাহু বা পা ব্যবহার করে কোনো বল প্রয়োগ করা হয়, তখন এই বলটিকে কি বলা হয় বলতো? কি বল বলা হয়? যখন আমাদের পেশি যেমন বাহু বা পা ব্যবহার করে কোনো বল প্রয়োগ করা হয়, সেটাকে আমি কি বল বলবো? সেটাকে আমরা কি বল বলবো? পেশি বল। কি পেশি বল এক ধরনের কিন্তু সংস্পর্শ বল। ঠিক আছে। আচ্ছা, যেই প্রশ্নটা বলেছিলে তোমরা, রকেট উড়ান কোন আইনের ভিত্তিতে হয়, এটা উত্তর কি হয়েছিলে? আচ্ছা, তৃতীয় আইন। তাহলে রকেট কোন নীতির ওপর কাজ করে সবসময়? নিউটনের তৃতীয় সূত্র। ঠিক আছে, ইউডিসি, জেপিএ, জেএসকে, এসব এক্সামে এসেছিল প্রশ্নগুলো, নিউটনের তৃতীয় সূত্র। আচ্ছা, নিউটনের তৃতীয় গতিসূত্র যেটা, প্রতিটি কর্মের একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, আছে না নেই? বল দুটি ভিন্ন বস্তুর ওপর বিপরীত দিশায় কাজ করে সবসময়। তৃতীয় সূত্রের কয়েকটা প্রয়োগ যদি আমরা দেখি, কয়েকটা উদাহরণ: বন্দুকের পশ্চাৎস্ফোরণ আর রকেটের গতি, একটি রকেটের গতি, সাঁতার কাটা, কুয়ো থেকে জল তোলার সময় যদি দড়ি ছিঁড়ে যায়, ঠিক আছে, যে মানুষটি জল তুলছে সে পিছন দিকে পড়ে যায় না যায়নি? কুয়ো থেকে জল তোলার সময় যদি দড়ি ছিঁড়ে যায়, যে মানুষটি জল তুলছে সে পিছন দিকে পড়ে যায়। এটা তৃতীয় তৃতীয় গতিসূত্র। ঠিক আছে। আচ্ছা, প্রথম সূত্রকে আমরা গ্যালিলিওর সূত্র বলতে পারি, জার্ডের সূত্র বলতে পারি। ঠিক আছে, কি সূত্র? গ্যালিলিওর সূত্র বলতে পারি। আর্কিমিডিসের সূত্র কারোর জানা আছে? একটা কথা মাথায় রাখবে, নিউটনের প্রথম সূত্রটি দ্বিতীয় সূত্রটির মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত থাকে সবসময়। এটা মাথায় রাখতে হবে, নিউটনের প্রথম সূত্রটি দ্বিতীয় সূত্রটির মধ্যে অন্তর্ভুক্ত। আর্কিমিডিসের সূত্র যেখানে যখন কোনো বস্তু আংশিক বা সম্পূর্ণভাবে তরলে নিমজ্জিত হয়, তখন বস্তুর ওজনে একটা স্পষ্ট হ্রাস হয়, যা বস্তু দ্বারা স্থানচ্যুত তরলের ওজনের সমান হয়ে থাকে। ঠিক আছে, পরে যদি প্রশ্ন থাকে আসবো। ঠিক আছে, সেক্ষেত্রে এই প্রশ্নটা হলো, পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি। আচ্ছা, ডাব্লিউবিসিএস মেন এক্সামে একটা প্রশ্ন এসেছিল, যেখানে বলা হয়েছিল, এটা সাইড থেকে প্রশ্ন করছি, ভারতের কোন রাজ্য সরকারের আইনি উপদেষ্টা কে? ভারতের কোন রাজ্য সরকারের আইনি উপদেষ্টা কে? বলতে পারবেন? ভারতের কোন রাজ্য সরকারের আইনি উপদেষ্টা কে? অ্যাডভোকেট জেনারেল। ডাব্লু ডাব্লিউবিসিএস মেন এক্সাম এসেছিল, অ্যাডভোকেট জেনারেল। ভারতের কোন ভারতের কোন রাজ্য সরকারের আইনি উপদেষ্টা কে? যে কোনো রাজ্য সরকার। আচ্ছা, সংবিধানের কত ধারায় বলা হয়েছে বলো তো এটা? সংবিধানের ১৬৫ নম্বর ধারায়, যেখানে রাজ্যগুলির জন্য অ্যাডভোকেট জেনারেলের অফিসের ব্যবস্থা করা হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, মাথায় রাখবে। অ্যাডভোকেট জেনারেল গভর্নর কর্তৃক নিযুক্ত হয়ে থাকে সবসময়, এটা অবশ্যই মাথায় রাখতে হবে এগুলো। ঠিক আছে, সাইডে আমি ধরলাম জাস্ট। চলো।
হ্যাঁ, বলুন, বলুন, বলুন। হ্যাঁ, বলুন। হ্যাঁ, হ্যাঁ, আছে। দেখো ৭৬ নম্বর ধারাতে আমরা যদি দেখি সেখানে ভারতীয় সাক্ষ্য আইন রয়েছে। ঠিক আছে? ভারতীয় সংবিধানের ৭৬ ভারতের অ্যাটর্নি জেনারেল পদ প্রতিষ্ঠা করা হয়েছিল ৭৬ নম্বর বিষয়কে ফলো করে। ঠিক আছে? ভারত সরকারের পরামর্শ ভারতের রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল নিযুক্ত করে থাকেন সবসময়। তাহলে ভারতের অ্যাটর্নি জেনারেল কে নিযুক্ত করে থাকেন? ভারতের রাষ্ট্রপতি। ঠিক আছে? অবশ্যই মাথায় রাখবেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্নটা দেখো। হ্যাঁ, বলো। রাষ্ট্রপতির মেয়াদ, এটা আগেই করেছিলাম প্রশ্নটি। আগেই আলোচনা করেছিলাম। মনে নেই? হ্যাঁ, উপরাষ্ট্রপতি তো অবশ্যই হবে এখানে। ঠিক আছে, ৬ মাসের জন্য এটা বসে উপরাষ্ট্রপতি। আবার ৬ মাসের মধ্যে আবার চেঞ্জ হয়ে যায় ৬ মাসের পরে। নতুন চেঞ্জ হয়ে যায় রাষ্ট্রপতি হিসাবে। ঠিক আছে? পরবর্তী F সমান m গুণিত a সূত্রে m এর মান কি নির্দেশ করে? সকলে উত্তর দাও। এখন কে জয়েন করতেছে? কারোর জানা আছে? ভর। তারপর আর কার কি উত্তর আছে বলো? যে ভর বলেছে সঠিক অ্যান্সার। এখানে F হচ্ছে বল, তাই তো? নিট বল। আর M হচ্ছে বস্তুর ভর, আর এ হচ্ছে বস্তুর ত্বরণ। নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুযায়ী এটা কাজ হয়েছে, দ্বিতীয় সূত্র। যেখানে এ হচ্ছে প্রযুক্তি একটা নিট বল হিসাবে কাজ করছে, এম হচ্ছে বস্তুর ভর, এ হলো বস্তুর ত্বরণ। আচ্ছা, এখান থেকে একটা প্রশ্ন, যেমন RRC গ্রুপ ডি এক্সাম এসেছিল, যে অভিকর্ষজ ত্বরণের মান নিচের কোনটির ওপর নির্ভর করে না? পৃথিবীর ভর এম, অভিকর্ষজ ভর জি, অভিকর্ষ ধ্রুবক জি, আর পৃথিবীর ব্যাসার্ধ আর, পতনশীল বস্তুর ভর এম। কোনটা হবে? অভিকর্ষজ অভিকর্ষজ ত্বরণের মান নিচের কোনটির উপর নির্ভর করে না? পৃথিবীর ভর এম, মহাকর্ষ ধ্রুবক জি, পৃথিবীর ব্যাসার্ধ আর, না পতনশীল বস্তুর ভর? হ্যাঁ, পত- পতনশীল বস্তুর ভর হবে না এখানে, নির্ভর করে না। পতনশীল চারেরটা হবে সঠিক অ্যান্সার। দেখো, অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবীর ভরের ওপর নির্ভর করে, মহাকর্ষ ধ্রুবকের ওপরও নির্ভর করে, পৃথিবীর ব্যাসার্ধের উপরও নির্ভর করে, কিন্তু পতনশীল বস্তুর উপর ভর, পতনশীল বস্তুর যে ভর ওটার উপর নির্ভর করে না। দেখো, অভিকর্ষজ ত্বরণের মান আর পতনশীল বস্তুর ভর এম, ঠিক আছে, এর ওপর নির্ভর করে না। সবসময় মাথা রাখবে কি কির ওপর? অভিকর্ষজ ত্বরণের মানের ওপর
আর পতনশীল বস্তুর ভর এটা কিন্তু নির্ভর করে না। তাহলে অভিকর্ষ ত্বরণের মান সবসময় পতনশীল বস্তুর উপর ভরের উপর নির্ভর করে না, ঠিক আছে। আমরা যদি দেখি মাধ্যাকর্ষণ বলের কারণে কোনো বস্তু দ্বারা প্রাপ্ত ত্বরণকে অভিকর্ষ ত্বরণ বলা হয়ে থাকে, ঠিক আছে। অভিকর্ষ ত্বরণ, তাহলে কি বললাম, মাধ্যাকর্ষণ বলের কারণে কোনো বস্তু দ্বারা প্রাপ্ত ত্বরণকে অভিকর্ষ ত্বরণ জি বলা হয়ে থাকে, ঠিক আছে। এটা অবশ্যই মাথায় রাখবে। ঠিক আছে, পরের প্রশ্নের উত্তর দাও। বস্তুর ত্বরণ বাড়াতে হলে কি করতে হবে? আচ্ছা, কোনো বস্তুর ত্বরণ যদি বাড়াতে হয় সেই বস্তুর উপযুক্ত বল বাড়াতে হবে। কি বাড়াতে হবে? বল বাড়ানোর সাথে সাথে ত্বরণও আনুপাতিকভাবে বাড়বে, অর্থাৎ হ্যাঁ, না না, কেন কমবে? বল বাড়ানোর সাথে সাথে ত্বরণও আনুপাতিকভাবে বাড়বে। বল দ্বিগুণ করলে ত্বরণও দ্বিগুণ হবে। এটা বলের কথা। না না, ভরের সাথে তো আমি বলছি না, এখানে বল বলা হচ্ছে, ভর নয়, উত্তর হচ্ছে বল। উত্তর হচ্ছে বল। আরো যদি আমরা দেখি, ত্বরণ হচ্ছে সময়ের সাথে কোনো বস্তুর বেগ পরিবর্তনের হার। কয়েকটা পয়েন্ট নোট করো ত্বরণ থেকে। ত্বরণ কি? সময়ের সাথে কোনো বস্তুর বেগ পরিবর্তনের হার। ত্বরণ একটা সদিক রাশি বা ভেক্টর রাশি, অর্থাৎ এটির মান ও দিক উভয় বিদ্যমান আছে। কোনো বস্তুর ত্বরণের দিকে কোনো বস্তুর ত্বরণের দিক সেই বস্তুর প্রযুক্তি, ঠিক আছে, বস্তুর প্রযুক্তি বলসমূহের লব্ধি বলের দিকে হয় সবসময়, ঠিক আছে। পর যখন কোনো বস্তুর বেগের পরিবর্তন না হয়, অর্থাৎ সমবেগে চলতে থাকে, তখন কিন্তু ত্বরণ সবসময় কি হয় বলতো? যখন এটা কোনো বস্তুর বেগের পরিবর্তন না হয়, অর্থাৎ সমবেগে চলতে থাকে, ত্বরণ সবসময় ত্বরণ সবসময় শূন্য হয়, ঠিক আছে। যখন বস্তুর ত্বরণ বেগের বিপরীত দিকে হয়, তখন তাকে ঋণাত্মক ত্বরণ বা মন্দন বলা হয়ে থাকে, ঠিক আছে। বস্তুতে অভিকর্ষ বল কর্তৃক যে ত্বরণ উৎপন্ন হয় তাকে অভিকর্ষ ত্বরণ বলা হয়। এরকম একটা প্রশ্ন, যেমন ধরো এসএসসি জিডি এক্সামে দিয়েছিল 2021 সালের শিফট নম্বর 2, 16ই নভেম্বর। প্রশ্ন করা হচ্ছে কোনো বস্তুর ত্বরণকে ড্যাশ বলা হয় যখন কোনো বস্তু সরল রেখায় ভ্রমণ করে এবং সময়ের ব্যবধানে এর বেগ সমান পরিমাণে বৃদ্ধি বা হ্রাস পায়। ঋণাত্মক, নন ইউনিফর্ম, ইউনিফর্ম না ধনাত্মক? সঠিক অ্যান্সার হচ্ছে ইউনিফর্ম, ঠিক আছে। মানে কোনো বস্তু ত্বরণকে সম বলা হয়, কোনো বস্তুর ত্বরণকে যখনই সম বলা হয় যখন কোনো বস্তু সরলরেখায় ভ্রমণ করে এবং সময়ের ব্যবধানে এর বেগ সমান পরিমাণে বৃদ্ধি বা হ্রাস পায়, ঠিক আছে। আচ্ছা, ত্বরণ থেকে যদি আমরা আরআরসি গ্রুপ ডি এক্সামে আরেকটা প্রশ্ন দেখি। আরআরসি গ্রুপ ডি এক্সাম, যেখানে বলা হয়েছে সুষম বেগে চলমান কোনো বস্তু ত্বরণ কত হবে। আরআরসি গ্রুপ ডি 2018 সালের শিফট নম্বর 2, অক্টোবর, 1 অক্টোবর এক্সাম। সুষম সুষম বেগে চলমান কোনো বস্তুর ত্বরণ কত হবে? অসম গতি, ঋণাত্মক, ধনাত্মক না শূন্য? অসম গতি, ঋণাত্মক, ধনাত্মক না শূন্য? শূন্য ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। শূন্য যে বলেছো, যারা বলেছো সঠিক অ্যান্সার বলেছো। স্কেলার রাশি, ভেক্টর রাশি, তাই তো?
স্কেলার রাশি, ভেক্টর রাশির ক্লাস আমাদের করানো হয়েছিল। ঠিক আছে? আরেকটা ক্লাস নিয়ে আসবো ওই বিষয়ে অনেকটা আছে। ১ম এ উদাহরণগুলার ব্যাপারটা বুঝতে পারছো তো? স্কেলার রাশির, ভেক্টর রাশির। ঠিক আছে? ওটা হ্যাঁ, হ্যাঁ, ওই বিষয়ে পরের ক্লাসে আলোচনা করব। ওটা স্কেলার রাশি, ভেক্টর রাশি একই তো? মানে মান ওটা তুমি যে বলছো উদাহরণ সহ অনেকটা একই, তবে এটা আলোচনা করলে বুঝতে পারবে। ঠিক আছে? এই পরের ক্লাসে আলোচনা করে দেবো। ঠিক আছে? মানে তুমি যা বলতে চাচ্ছ, আমরা যদি লক্ষ্য করি স্কেলার রাশির মান কেবল স্কেলার রাশির মান থাকে, তাই তো? আর ভেক্টর রাশির মান কিন্তু থাকে না। এটা আমার মাথায় রাখতে হবে। আর স্কেলার রাশি, ভেক্টর রাশি কাকে বলে এটা জানো তো? আচ্ছা, আচ্ছা, স্কেলার রাশি স্কেলার রাশি কোনগুলো? ভর, আয়তন, ঘনত্ব, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন, প্রাবল্য, এগুলো হচ্ছে স্কেলার রাশির মধ্যে পড়ছে। আর ভেক্টর রাশির মধ্যে বেগ, বল, ওজন, টর্ক, ভরবেগ, ত্বরণ, এগুলো ভেক্টর রাশির মধ্যে পড়ছে। ঠিক আছে? যেই সব ভৌত রাশিকে কেবল মান ও বা আকার দিয়ে প্রকাশ করা হয় তাদেরকে আমরা স্কেলার রাশি বলি, সংক্ষেপে যেরকম বলে। যেমন আমরা উদাহরণ দিয়েছি। ঠিক আছে? দিক, তাই তো? মান অভিমুখের ২ দিকের কথা আলোচনা করা হয়েছে। আচ্ছা, দাঁড়া, পরের ক্লাসে ও বিষয়টা সম্পূর্ণ আরো দিকটা অনেকটা ইজি নয়। অনেক আছে। ১ম থেকে শুরু করতে হবে। নাহলে বুঝতে পারবে। হ্যাঁ, হ্যাঁ, হঠাৎ করে বললে তো বুঝতে পারবে না। ১ম থেকে নিয়ে শেষ পর্যন্ত বলতে হবে। আমাকে এসএমএস করে দেবে যে কোন বিষয় নিয়ে প্রবলেম হচ্ছে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, গ্রুপে তো আছো, এসএমএস করে দেবে যে এই প্রশ্নটা নিয়ে প্রবলেম। ঠিক আছে? তারপরে প্রশ্নটা উত্তর দাও, যদি বলের মান 0 হয় তাহলে বস্তু কি অবস্থায় থাকবে? বস্তু কি অবস্থায় থাকবে? যদি বলের মান 0 হয় তাহলে বস্তু কি অবস্থায় থাকবে? সকলে হুম? সকলে স্থির বলছো, তাই তো? সকলেই সঠিক অ্যান্সার বলেছো। দেখো, নিউটনের গতির প্রথম সূত্র অনুযায়ী বাইরে থেকে কোনো বল প্রযুক্তি না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। সিম্পল প্রশ্ন। আচ্ছা, আচ্ছা, যে সকল বস্তু স্থির অবস্থায় রয়েছে তাদের উপর ক্রিয়াগত বলের মান সবসময় শূন্য হয়ে থাকে। ঠিক আছে? সবসময় শূন্য হবে। পরবর্তী প্রশ্ন, বলের এসআই একক বলো। নিউটন, কনফার্ম। এসএসসি জিডি, এসএসসি জিডি 2023, শিফট নম্বর 1, 23শে জানুয়ারি। প্রশ্নটি এসেছিল, বলের এসআই একক কি? তাহলে বলের এসআই একক নিউটন, তাই তো? আচ্ছা, কার্যের এসআই একক কি বলতো? কার্যের এসআই একক, তাড়াতাড়ি উত্তর দাও। কার্যের এসআই একক জুল কি? মাইক্রন,
মাইকনটা অফ করে দাও, মাইকনটা অফ করে দাও সবাই, অসুবিধা হচ্ছে। কার্যের এসআই একক জুল, তাই তো? আর ভরের এসআই একক কি হবে? কিলোগ্রাম। চাপের এসআই একক? আচ্ছা, সময়ের এসআই একক বলো তাড়াতাড়ি। দৈর্ঘ্যের? পদার্থের পরিমাপ? পদার্থের পরিমাপের এসআই একক? মোল। তড়িৎ প্রবাহের এসআই একক? তাপমাত্রা? তাপমাত্রা? আলোক তীব্র আলোক পরবর্তী আলোক তীব্রতা? ক্যান্ডেলা। সিডি। আলোক তীব্রতা ক্যান্ডেলা, হ্যাঁ ক্যান্ডেলা আলোক তীব্রতা। দৈর্ঘ্য মিটার, সময় সেকেন্ড, পদার্থের পরিমাপ মোল, তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার, তাপমাত্রা কেলভিন, আলোক তীব্রতা ক্যান্ডেলা, কার্যের এসআই হচ্ছে জুল, ভরের এসআই হচ্ছে কিলোগ্রাম, চাপের এসআই হচ্ছে পাস্কেল, আর ভরের কিলোগ্রাম, তাই তো? মাথায় রাখবে অবশ্যই। আরআরবি এনটিপিসি সিবিটি টায়ার ওয়ান, আরআরবি এনটিপিসি সিবিটি ওয়ান, টায়ার ওয়ান এক্সাম এসেছিল 2020 ডিসেম্বর, 30 ডিসেম্বর, শিফট নম্বর 2। বলা আছে বলের এসআই একক কি? সেম প্রশ্ন যেটা পাচ্ছি আমরা এসএসসি জিডি, সেখানেও প্রশ্ন দিয়েছে, এনটিপিসি তো সেম। বলের এসআই একক কি? নিউটন। প্রশ্ন। তাহলে তাহলে আচ্ছা, চাপ চাপ একটি আচ্ছা, চাপের এসআই একক কি বলো? চাপের এসআই একক? নিউটন পার মিটার স্কয়ার, তাকে পাস্কেল বলা হয়। নিউটন পার মিটার স্কয়ার। চাপ একটা স্কেলার রাশি, চাপ একটা স্কেলার রাশি। বলের সিজিএস একক হচ্ছে ডাইন, মনে রাখবেন। বল একটা ভেক্টর রাশি, চাপ একটা স্কেলার রাশি, বল একটা ভেক্টর রাশি। ঠিক আছে? গুলিয়ে ফেলবেন না বিষয়গুলো, অবশ্যই মনে রাখবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, মাইকনটা অফ করো। এই কয়েকটা কোশ্চেন ক্লিয়ার করে আমরা, তুমি যে বলেছিল ভৌত রাশি স্কেলার রাশিটা ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? চলো এই ক্লাসে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, ক্রিয়া এবং প্রতিক্রিয়ার মধ্যে সম্পর্কটা কি? কি সম্পর্ক? আচ্ছা এইখানে, আচ্ছা বস্তু স্থির অবস্থায় থাকলে তাকে কি বলা হয়? বস্তু স্থির অবস্থায় থাকলে তাকে কি বলা হয়? সকালে উত্তর দাও। বস্তু স্থির অবস্থায় থাকলে তাকে কি বলা হয়? দেখো, যখন কোনো বস্তু স্থির অবস্থায় থাকে তখন তাকে বিশ্রাম বলা হয়। কি বলা হয়? তবে বিশ্রামের অর্থ এটা যে বস্তুটি তার পারিপার্শ্বিক অবস্থা এবং সময়ের সাপেক্ষে তার অবস্থান পরিবর্তন করে না। এই বস্তুর গতি সম্পর্কে কিছু তথ্য দিচ্ছি, নোট করো। যখন কোনো বস্তু স্থির গতিতে স্থির থাকে এবং একটি সরল পথে চলে তখন তাকে কি বলা হয় বলতো? সমগতি বলা হয়। কি বলা হয়? সমগতি। গতি হলো কোনো বস্তুর অবস্থান যে কোনো দিকের পরিবর্তন। বল হলো সেই বাহ্যিক কারণ যা কোনো বস্তুর ওপর প্রয়োগ করলে, ঠিক আছে, বস্তুর ওপর প্রয়োগ করলে বস্তুর প্রাথমিক অবস্থার পরিবর্তন হয় বা পরিবর্তন করার চেষ্টা করে। এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে যখন একটি বস্তুর স্থির গতিতে স্থির থাকে, বলে একটি সরল পথে চলে, তখন তাকে সমগতি বলা হয়। কি বলা হয়? সমগতি। তাহলে এখানে এই প্রশ্নের উত্তরটা কি হবে? সমগতি হবে, সমগতি, ঠিক আছে? মাইকনটা অফ করে রাখো, মাইকনটা অফ করে রাখো, যখন আমি বলবো মাইকনটা অফ করে রাখবেন, ঠিক আছে? এসএসসি সিজিএল 2024 টায়ার নম্বর 1, 2022 সিম নম্বর 2, ঠিক আছে? ডিসেম্বর, 5 ডিসেম্বর। মাইকনটা অফ করে দাও।
কোনো বস্তুর বেগ স্থির থাকলে এর গতি কিরূপ হয়? এসএসসি সিজিএল। শুধুমাত্র ত্বরান্বিত, শুধুমাত্র হ্রাসকারী, অসম না সম কোনটা? কোনটা সঠিক অ্যান্সার হবে? সায়েন্স থেকে প্রশ্নগুলো ক্লিয়ার করো, এগুলো কিন্তু পরীক্ষায় থাকবে। আমি যেগুলো আলোচনা করছি, তাছাড়া এগুলো হচ্ছে কঠিন চ্যাপ্টার, এগুলো থেকে থাকে, প্রশ্ন ছেড়ে দেয় না এই চ্যাপ্টার থেকে, ঠিক আছে? তাহলে কোনো বস্তুর বেগ স্থির থাকলে এর গতি কিরূপ হয়? সম হয়। কি হয়? সম হয়, মাথায় রাখবে অবশ্যই। হ্যাঁ, মানে এটি কি নির্দেশ করে? যে শরীরের গতিবেগ স্থির থাকে, কারণ এটি একই সময়ে একই দূরত্ব অতিক্রম করে, ঠিক নয়? আমাদের শরীরের গতি স্থির আছে, আমরা যদি ছুটি, ঠিক আছে, যাই ওই একই টাইমে, একই কারণে, একই সময়ে একই দূরত্ব অতিক্রম করছে, করছে না করেনি? এটা যে সমগতি, ঠিক আছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে সমগতি, অবশ্যই মাথা রাখবেন। আর অসমগতি যেটা, যখন একটা বস্তু বিভিন্ন গতিতে ভ্রমণ করে এবং একটি ধ্রুবক সময়ের মধ্যে একই দূরত্ব অতিক্রম করে না, তাকে বলা হচ্ছে অসমগতি, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী প্রশ্ন, ক্রিয়া এবং প্রতিক্রিয়া যে প্রশ্নটা, আচ্ছা, ওইখান থেকে আরেকটা প্রশ্ন করছি, উত্তর দেবে সকলে। যেমন আরআরসি গ্রুপ ডি এক্সামে এসেছিল, যে কোনো বস্তুর স্থির অবস্থা বা গতিশীল অবস্থায় পরিবর্তনকে রোধ করার প্রবণতাকে কি বলা হয়? ভরবেগ, জাড্ডা, বল, বেগ, কোনটা হবে? আলোচনা করেছি। কোনো বস্তুর স্থির অবস্থা বা গতিশীল অবস্থার পরিবর্তন রোধ করার প্রবণতাকে কি বলা হয়? জাড্য বলা হয়। কি? মনে রাখবেন, ঠিক আছে? হুম, ঠিক আছে। ৩ টা আলোচনা হয়ে গেছে। পরবর্তী, বলের ক্রিয়া ও প্রতিক্রিয়ার মধ্যে সম্পর্কটা, তাড়াতাড়ি উত্তর দাও। ক্রিয়া ও প্রতিক্রিয়ার মধ্যে সম্পর্ক, একটা সম্পর্ক বলছি, নোট করতে থাকবে, ঠিক আছে? দেখো, ক্রিয়া ও প্রতিক্রিয়া বল পরস্পর সমান ও বিপরীতমুখী। নিউটনের কোন সূত্র কাজ করছে এখানে? ক্রিয়া ও প্রতিক্রিয়া বল পরস্পর সমান ও বিপরীতমুখী। তৃতীয়, ক্রিয়া ক্রি- পরবর্তী সম্পর্ক লক্ষ্য করো, ক্রিয়া ও প্রতিক্রিয়া বল একই সরলরেখায় লম্বভাবে অবস্থান করে। ক্রিয়া ও প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ কত বলতো? 180 ডিগ্রি। ক্রিয়া ও প্রতিক্রিয়া বল সবসময় একটি অন্যটির ওপর কাজ করে, ঠিক আছে? অনেকগুলো সম্পর্ক বলছি, নোট করো। ক্রিয়া ও প্রতিক্রিয়া বল কখনো একই বস্তুর ওপর কাজ করে না, কখনোই। প্রতিক্রিয়া বলটি ততক্ষণই থাকবে যতক্ষণ পর্যন্ত ক্রিয়া বলটি থাকবে। ক্রিয়া থেমে গেলে প্রতিক্রিয়া থেমে যাবে। নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে ক্রিয়া ও প্রতিক্রিয়া বলের সম্পর্ক তুলে ধরলাম। তাহলে যখন একটা বস্তু অপর একটা বস্তুর বল প্রয়োগ করে, তখন দ্বিতীয় বস্তুটিও প্রথম বস্তুর ওপর একটি সমান ও বিপরীত বল প্রয়োগ করে। এটাই ফ্যাক্ট, মাথায় রাখবে, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে প্রশ্ন এসেছিল, প্রশ্ন ছেড়ে দেয়নি। অবশ্যই, শুধু রেল বলে রেল নয়, সিলেবাস তো বেশিরভাগ একই। ক্রিয়া ও প্রতিক্রিয়া একে অপরকে ভারসাম্যপূর্ণ করে না, তার কারণ বলো। ক্রিয়া ও প্রতিক্রিয়া একে অপরকে ভারসাম্যপূর্ণ করে না, তার কারণটা কি? কেন করে না?
আমি তো হ্যালো, আওয়াজ কি শুনতে পেয়েছিল তখন ধরে? আমি যে বলেছিলাম মাইক, আওয়াজ কি শোনা গিয়েছিল? আচ্ছা ঠিক আছে, মাইক অনটা অফ ছিল। আচ্ছা, ক্রিয়া এবং প্রতিক্রিয়া একে অপরকে ভারসাম্যপূর্ণ করে না। কারণটা কি? কারণটা কি বলতো? মানে একই বস্তুর উপর কাজ করে না তাই জন্য। মানে প্রতিক্রিয়ার একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে আছে না নি? ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল ভিন্ন। ঠিক আছে? ক্রিয়া এবং প্রতিক্রিয়ার বল ভিন্ন বস্তুর উপর কাজ করে এই জন্যই। একটা উদাহরণ আমরা বলি, বিবেচনা করি, যেখানে একটা বন্দুক থেকে একটা বুলেট গুলি গুলি বার হচ্ছে। গুলি করা হলো বুলেট। বন্দুক একটি বুলেট বল প্রয়োগ করে। বন্দুক একটা বুলেটে বল প্রয়োগ করে এবং বুলেট কি করে? বন্দুকের উপর বল প্রয়োগ করে। করে না, করে না? যদি আমরা বন্দুককে একমাত্র বস্তু হিসাবে বিবেচনা করি, তুমি ধরো বন্দুককে একমাত্র বস্তু হিসাবে বিবেচনা করছো, তবে এটি প্রতিকার দেয়। কি প্রতিকার দিচ্ছে? যেটা কিনা বুলেটে এটি দ্বারা প্রমাণ করা হয়, প্রয়োগ করা হয় যে প্রতিক্রিয়া বলের। ঠিক আছে? সুতরাং আমরা এটাই বলতে পারি যে ক্রিয়া বল হলো বুলেটের ওপর একটা বল, যা কিনা বন্দুকের ওপর প্রতিক্রিয়া বল প্রয়োগ করা হয়। অর্থাৎ উভয় বল একই বস্তুর উপর নয়। তাই ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল একে অপরের ভারসাম্য রাখতে পারে না। ক্লিয়ার? ঠিক আছে, পরবর্তী প্রশ্নটা দেখো। বলের মানের ওপর ভর কেমন প্রভাব ফেলে? ছবিটা ক্লিয়ার আছে, নেট প্রবলেম হচ্ছে তোমার হয়তো। দেখো, অনেক টাইম হয়ে গেছে, ঠিক আছে? হ্যালো, বলছি অনেক টাইম হয়ে গেছে। আমি স্কেলার রাশি, ভৌত রাশিটা পুরো পুরো যেগুলো আসার পরীক্ষা পুরো ক্লিয়ার করে দেবো পরের ক্লাসে, ঠিক আছে? যারা পেড গ্রুপে আছো, তাছাড়া লিঙ্ক যদি পারি দিয়ে দেবো। তুমি কি পেড গ্রুপে আছো? ম্যাথের ক্লাসগুলো রাত কবে জয়েন করেছো? জয়েন কবে করেছো? 2 মাস? কোন এক্সাম? ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেপি, ঠিক আছে। নোটগুলো দিয়েছি, রেকর্ডগুলো দিয়েছি, ফলো করো। আমি তো বলেছি 81টা টপিক থেকে ওখান থেকে বাইরে থাকবে না। যেগুলো ফলো করতেছো আর রেকর্ডগুলো ফলো করতেছো, আর যেই টপিকগুলো এখনো ক্লিয়ার হয়নি সেগুলো ক্লাস করানো হচ্ছে, ঠিক আছে? যেগুলো এখনো ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ ব্যাচ অনেক আগে শুরু হয়েছে, এখন শুধু নোট পিডিএফ ফলো করো, রেকর্ড ফলো করো, ঠিক আছে? লাইভ যেগুলো মানে অসুবিধা অনেক অনেক স্টুডেন্টের, সেগুলোই ক্লাস করানো হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ঠিক আছে? এখন রেকর্ডিং সব দিয়ে দেওয়া হয়েছে, দেখে নেবেন। টেলিগ্রাম গ্রুপ ফলো রাখো, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি ইনফরমেশন দিচ্ছি, টেলিগ্রাম ফলো। না না, জিকে কেন? রেকর্ডগুলো পেয়েছি, রেকর্ডগুলো দিয়েছি, রেকর্ডের সাথে সাথে পুরো মানে তার পিডিএফ গুলো দিয়ে দেওয়া হয়েছে। কোন চ্যানেল? ঠিক আছে, আমাকে এসএমএস করো, আমি দেখছি, ঠিক আছে? তুমি হয়তো দেরিকে গ্রুপে, ঠিক আছে? গুড নাইট। হ্যাঁ, বলুন। না না না, আজকের ক্লাসটা ফ্রিতে দিয়েছে, এই জন্য হুট করে লিঙ্ক দিয়েছি, না 1 ঘন্টা আগে দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ,
কথাটা শোনো, কথাটা শোনো, মাইক্রোফোন অফ করে দাও বলতেছি। মাইক্রোফোনটা অফ করো, আমি বলতেছি। তুমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এসএসসি জিডি ব্যাচ যারা জয়েন করেছে বলে দিয়েছি আমি, যে তোমরা রেকর্ড পিডিএফ ফরওয়ার্ড রাখো, ঠিক আছে? তোমাদের যেগুলো, যে টপিকগুলো প্রবলেম, সেগুলো ক্লাস নিয়ে আসা হচ্ছে, ঠিক আছে, আস্তে আস্তে। আর বারবার তো সেই টপিক দিয়ে লাইভ ক্লাস সম্ভব নয়, ঠিক আছে? কোনো সেন্টার করাবে না এভাবে, সেটাকে রিপিট করবে। তবে যেগুলো বলেছি গ্রুপে তোমরা বলবে, গ্রুপে মেসেজ করার একটা গ্রুপ আছে, ওখানে বলবে যে কোন টপিকটা সকলে যদি বলে যে এই টপিকটা আমাদের অসুবিধা হচ্ছে, সেই ক্ষেত্রে সেই টপিকটা আবার নিয়ে আসা হবে, ঠিক আছে? সে তো অবশ্যই, কোন টপিকটা একটু বলবেন, কোন টপিকটা একটু বলবেন, ঠিক আছে? লাভ ক্ষতি ট্রেন, ঠিক আছে, আচ্ছা। লাভ ক্ষতি অনেক ক্লাস দেওয়া হয়েছে, লাভ ক্ষতি। লাভ ক্ষতি তো হতে প্রবলেম হওয়ার কথা নয়। শতকরা, লাভ ক্ষতি, ট্রেন, এগুলো সব পাটিগণিতের অধ্যায়গুলো, এগুলোই প্রবলেম হচ্ছে। আচ্ছা ঠিক আছে, স্যারকে বলতে হবে ক্লাসগুলো নিয়ে আসার। কি বলতেছো? কোনটা? ভালো করে বুঝতে পারছি না। স্কেলার রাশি, ভেক্টর রাশি পরের ক্লাসে পুরো সম্পূর্ণ আলোচনা করা হবে। ওটাও সম্পূর্ণ প্রথম থেকে শুরু করতে হবে, নাহলে বুঝতে পারবে না, অসুবিধা হবে। আমি কি বলেছি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এসএসসি জিডি, তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, এটা গ্রুপে জানিয়েছিলাম তো। আচ্ছা দেখো, বলের মানের ওপর ভর কেমন প্রভাব ফেলে, এই প্রশ্নের উত্তর দাও। বলের মানের ওপর ভর কেমন প্রভাব ফেলে? আচ্ছা, যদি পৃথিবীর পৃষ্ঠে একজন ব্যক্তি ভর 120 কেজি হয়, চাঁদে গেলে তার ওজন কত হবে বলো তো? 120 নিউটন, 20 নিউটন, 720 না 196? যদি পৃথিবীর পৃষ্ঠে একজন ব্যক্তির ভর 120 কেজি হয়, চাঁদে গেলে তার ওজন কত হবে? 196 হবে, ঠিক আছে, 196 নিউটন। ওজন হলো পৃথিবী গ্রহের দ্বারা বস্তুর ওপর মাধ্যাকর্ষণ শক্তি প্রয়োগ করা হয়, তার পরিমাপ, ঠিক আছে? আমরা আহ, এখানে ওজন এফ সমান এম গুণিত জি, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ ভর এখানে বলা হয়েছে যে 120 কেজি, আর অভিকর্ষজ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ পৃথিবীতে বস্তুর ওজন 9.8 গুণিত 120-কে গুণ করে দেবে, ঠিক আছে, 1176। গুণ করলে কত হচ্ছে? 1176, ঠিক আছে। তাহলে চাঁদের ওজন কত? 1/6। তাহলে পৃথিবী পৃষ্ঠের যে কোনো বস্তুর ওজন কত? 1/6 গুণিত 1176। তাহলে এটাকে কি করবে? 1/6-কে 1176 দিয়ে গুণ করো, হয়ে যাবে 120, ঠিক আছে। ঠিক আছে, চলো এখানেই থাক, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। সকলকে গুড নাইট, অল দ্য বেস্ট, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।